যেখানে উনি যাবেন আমাদের একটা ভয়ঙ্কর রূপ আমরা এবার তাকে দেখাবো। আমি শব্দটা আবারও বলছি, এবার উনি আমাদের বাঙালিদের উনি একটা রূপ দেখেছেন, আর একটা উনি দেখেন নাই। বিশেষ করে আওয়ামী লীগের উনি একটা রূপ দেখেছেন, আর একটা রূপ দেখেন নাই। ওনাকে আমরা সেই রূপ 22 তারিখ থেকে 26-27 তারিখ পর্যন্ত আমরা দেখাবো। আপনারা সেটা দেখবেন। আপনারা বিভিন্ন মিডিয়া, তাদের মিডিয়া তো তারা আমাদের খবর দেবে না, সোশ্যাল মিডিয়ার বদৌলতে, আপনাদের মতো এই মিডিয়ার বদৌলতে আপনারা জানতে পারবেন যে আমরা কি প্রস্তুতি নিচ্ছি। তবে যে কোনো ধরনের কর্মকাণ্ড আমরা করি না কেন, আমরা একটা আইনের দেশে বাস করি। সেই দেশের আইনের অধীনেই, আইনের আওতায় আমরা তাকে এবং তার সফরসঙ্গী যারা আসবে, সেই তার যে প্রেস সচিব রয়েছে, তার যে বিশেষ করে কয়েকজন অতি কথা বলে, যারা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে, যারা বাংলাদেশে পতাকা নিয়ে কটূক্তি করে, যারা ৭১-এর মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলেন, তাদেরকে আমরা যেখানেই পাবো, সেটা জাতিসংঘে হবে, হোটেলেও হতে পারে। আপনি জানেন বাংলাদেশের প্রাণ কেন্দ্র জ্যাকসন হাইটে যারা যদি বেরিয়ে আসে, যে কোনো জায়গায় কোনো আত্মীয়তার বাড়িতে আসার চেষ্টা করে, বা কোনো সেমিনার বা কোনো মিটিং ফিটিং এ তারা যদি জয়েন করার চেষ্টা করে, যেটা গত বছর আমরা কিছু বলি নাই, সুযোগ দিয়েছি, এবার আমরা সেখানে তাদের ধরবো এ দেশের আইনের আওতায়। এবং আমি একটা জিনিস তাকে জানিয়ে দিয়েছি যে আমরা পিস লাভিং পিপল, বাংলাদেশ পিপল আর পিস লাভিং পিপল। আমরা কোনো অশান্তিপূর্ণ, আমরা যাই করব শান্তিপূর্ণ পরিবেশে করব। তবে আপনারা জানেন এদেশে পুলিশকে আমি জানিয়েছি, আজকে আমি বিভিন্ন পুলিশ প্রিসেন্টে আমি কথা বলে এসেছি যে আমাদের এবার প্রতিবাদটা হবে এই নেতা বা এই হেড অফ দি মানে কান্ট্রি হেড, বা আমরা যাকে প্রাইম মিনিস্টার বলি, আমরা এখানে যে বলা হয় চিফ অ্যাডভাইজার, সে বাংলাদেশের পুলিশ 3 থেকে 3,500 পুলিশকে হত্যা করেছে, এবং যারা হত্যা করেছে তাদের সেই নিমটি দিয়েছে যে তাদের কোনো বিচার করা যাবে না। সেটি হলো সবচেয়ে বড় আমাদের, তার প্রতি আমাদের অ্যাঙ্গার, এবং সেই অ্যাঙ্গারটাই আমরা প্রকাশ করতে এসেছি। তোমাদের এদেশের আইন এবং পুলিশ আমাদের সহযোগিতা করবে। তবে এদেশে আইন খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট উল্লেখ, আমরা এইসব দেশে আছে, আমরা যেগুলো প্রতিবাদের আগে আমরা অনুমতি নেই, পুলিশকে অনুমতি নিতে হয়, আমরা সেটা নিয়ে করি এবং ইনফর্ম করি পুলিশকে আমরা এই জায়গায় প্রটেস্ট করব। এবং তারা, এবং আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ইংল্যান্ডও আমরা দেখেছি, তারা পুলিশকে জানিয়েছে আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি যেই ব্যক্তিটা 3,000-এর বেশি পুলিশকে হত্যা করেছে এবং তাদেরকে ইনডেমনিটি দিয়েছে। একই তথ্য আপনারা মার্কিন যুক্তরাষ্ট্র পুলিশকে দিয়েছেন। সেটা আমি এখান থেকে একটু আপনার যোগ করি। যখন আমি বলি যে কিছুদিন আগে আমাদের একজন বাঙালি পুলিশ এখানে হত্যা হয়েছিল, তার জন্য নিউ ইয়র্কের পুলিশ ডিপার্টমেন্ট 40,000 পুলিশ তাকে যে সম্মান দেখিয়েছে, পক্ষান্তরে যে লোকটি আসতেছে সে লোকে 3,000-3,500 পুলিশকে হত্যা করেছে। পুলিশকে হত্যা করে তার পা টেঙে রেখেছে, তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, একজন প্রেগন্যান্ট পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদ আমরা, তার সেই যে অ্যাঙ্গার, সেই অ্যাঙ্গারটা প্রকাশ করার জন্য এবং সারা বিশ্বকে জানানোর জন্য আমরা তার বিরুদ্ধে কথা বলছি। এবং এটা তারা আমাদের কিন্তু খুব সহানুভূতি দেখিয়েছেন। তাদের একটা কথাই যে হোয়াট এভার ইউ ডু ডোন্ট টাচ হিম, যেটা আপনারা সব আমাদের বিদেশে যেটা হয়, ইউ ক্যান সে এভরিথিং ইউ ওয়ান্ট টু সে বাট ডোন্ট টাচ হিম। আসলে তারা অ্যাঙ্গারটাকে বাড়িয়ে তুলে তাদের আচরণের কারণে। কারণ আপনি দেখলেন নিউ ইয়র্কে আপনারা যখন এই সর্বশেষ মাহফুজের বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে গেলেন, তখন তারা যেসব শব্দ ব্যবহার করেছে সেই শব্দগুলা অ্যাঙ্গারটা তৈরি করে, কিন্তু সেগুলা ওই ভদ্রমহিলা আসে যদি ওই কাগজগুলো না তুলতো, তখন আমাদের একজন বলেছেন তুমি যে কাগজটা তুলতে এখন তুলতে এসেছো, বঙ্গবন্ধুর ছবি যখন নামিয়েছো তখন তোমার সম্মান বোধ কোথায় ছিল? তখন ওখান থেকে একজন বঙ্গবন্ধুর সম্বন্ধে কমেন্ট, তখনই একটু হট্টগোল হচ্ছে। তবুও আমি কিন্তু ওখানে সামনে ছিলাম, আপনারা দেখবেন। আমি বলছি ন, ওই এটা
প্রাইভেট প্রপার্টি, উই ক্যানট ডু এনিথিং হুইচ ইজ নট লিগ্যাল। আমরা চেষ্টা করেছি, কিন্তু তারপরেও কথা থেকে যায়। যখন আপনি জঙ্গবন্ধুকে নিয়ে কমেন্ট করবেন, কোনো কথা বলবেন, তখন তো যারা আমরা আওয়ামী লীগ করি, সেটা সহ্য করা তো বড় কঠিন হয়ে দাঁড়ায়, এবং সেটা অনেক সময় আউট অফ কন্ট্রোল হয়ে যায়, সেটা করার কিছুই থাকে না। সেই ঘটনাটাই ওই দিন ঘটেছিল কনসাল জেনারেল অফিসে। নিউ ইয়র্ক থেকে উচ্চারিত অধ্যক্ষের শব্দমালা, মেটিকুলাস ডিজাইন, রিসেট বাটন, এই যে দুটো শব্দ সারা বছর ধরে বাংলাদেশের যে যেখানে আছেন মানুষগুলা, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সবার মধ্যে যে ক্রোধ তৈরি করেছে, সেই ক্রোধটা ছড়িয়ে পড়েছে সব জায়গায়। এবং সর্বশেষ আপনি নিউ ইয়র্কে মাহফুজের ঘটনায় যে মামলা হয়েছিল, সে মামলাটার কি অবস্থা ভাই? হ্যাঁ, মামলা তো আমার বিরুদ্ধে তো টোটাল 5টা মামলা করেছে, তবে আমি এখন পর্যন্ত কোনো কোর্ট থেকে বা পুলিশ স্টেশন থেকে আমি কোনো কিছু পাই নাই। তার কারণ হলো, আপনাকে বলি, আমি এ দেশে বহুদিন ধরে আছি। এ দেশে আমি একজন সিটিজেন এবং ল অ্যাবাইডিং হিউম্যান বিং সিটিজেন। আমি কোনোদিন কোনো অন্যায় কাজ করে দিই, আমি কোনোদিন ট্যাক্স ফাঁকি দিই নাই, আই ডোন্ট হ্যাভ এনি অ্যারেস্ট রেকর্ড, নাথিং, জাস্ট এ সিম্পল পার্সন। সো আমার বিরুদ্ধে যত কেসই দেখ না কেন, এ দেশের কোর্ট সেটা নেবে না, এ দেশের পুলিশ সেটা নেবে না। ওই দিন আমাদের চাইতে পুলিশের সংখ্যা বেশি ছিল সেখানে। যদি কোনো মারামারি হতো বা কোনো কিছু, একজন আর একজনকে আঘাত করেছে, এরকম কোনো ঘটনা হলো, আপনি জানেন, আপনি অস্ট্রেলিয়াতে বা আমেরিকাতে আরো বেশি, এখানে কাউকে আঘাত করতে গেলে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করবে। এখানে একজনকে ধরে নিয়ে গেছিল, এবং আমি তখন বলেছি, দেখো, হি ইজ মাই ম্যান, হি ডিড নট ডু এনিথিং রং। যে করেছে সে কিন্তু ওখান থেকে চলে গেছে, সে আমাদের লোক না, সে ওদের লোক। ওরা ভেতর থেকে এসে এই ঘটনাটি ঘটিয়েছে। তখন পুলিশ সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিয়েছে, আমাদের কাউকে অ্যারেস্ট করেনি। এবং পুলিশ, আপনি জানেন, অনেক কিছু বলা যায়। বাংলাদেশে জননেত্রী শেখের নামে 200 হত্যা মামলা, এটা তো সেই অংশ, ওদেরই অফস্প্রিং এরা, এবং সেই কাজটি করার চেষ্টা করছে। এবং দুঃখের বিষয় হলো, আমাদের যে কনসাল জেনারেল আছে, উনি আমাকে তো বলছেন একেবারে অন রেকর্ড, এনটিভিতে এবং সময় টিভিতে বলেছেন আমার 3 বছর জেল হবে। তার কারণ আমি দেশের দ্রোহিতার কাজ করি, তার কারণ আমি তার কনসাল জেনারেল অফিসে লাথি মেরেছি। আমি কোথায় লাথি মারলাম? লাথি মারা মানে নাকি বাংলাদেশকে লাথি মারা, এবং সেজন্য আমি একজন দেশদ্রোহী, আমার 3 বছর জেল। এখানকার আমার নেতা কর্মীদের একটু ভয় পেয়ে গেছিল। আমি সবাইকে বলেছি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, ডোন্ট ওয়ারি, তোমরা আমার সাথে যারা আছো, আমরা একটি কাজও এ দেশের আইনের বিরুদ্ধে আমরা করিনি, বিকজ উই আর ল অ্যাবাইডিং সিটিজেন। মানে ইউনিয়ন সরকারের অধীনে চাকরি পাওয়া লোকজন সেখানে গিয়ে এমন দাপট দেখাচ্ছেন, একজন মার্কিন নাগরিক, সিনিয়র সিটিজেন, তাকে উনি আইন দেখাচ্ছেন। দেশে আমার 3 বছর জেল হবে, উনি বলেছেন আমার 3 বছর জেল হবে। যে অন্যায় আমি করেছি, যে ক্রাইম আমি করেছি, দেশে যেমন বিচারকরা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না, তারা রায় ঘোষণা করে ফেলতেছে। নিউ ইয়র্কে গিয়ে ওই সরকারি কর্মকর্তা, তিনিও কিন্তু একটা ম্যাজিস্ট্রেটের মতো রায় ঘোষণা করে ফেলেছেন। এবং এইরকম রায় কিন্তু হবে। এই যে বাংলাদেশে যে কেস চলছে, আমার আপনার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, বা জার্নালিস্টদের বিরুদ্ধে, বা আমাদের 50-100 জনের বেশি এমপি মন্ত্রী এখন জেলে আছে, সবারই কিন্তু হয় ফাঁসি হবে না জেল দেবে। ওদের এই সমস্ত লেখা অলরেডি হয়ে গেছে। অতএব আমাদের তৈরি হতে হবে, সেই সুযোগ আমরা তাদের দেব না। এবং সেই সুযোগ যে আমরা দেব না, তার একটা লক্ষণ এবার আমরা ডক্টর ইউনূসকে 22 তারিখ থেকে 26 তারিখের ভেতর দেওয়ার চেষ্টা করব। আমাদের সেই পরিস্থিতি আছে। এবং আবারও বলি, আমাদের প্রস্তুতি সাংঘাতিক। আপনি জানেন, ইউএস একটা বিরাট দেশ, 50টা স্টেট নিয়ে, প্রতিটা স্টেট থেকে 22 তারিখের ভেতর আপনার এখানের মাধ্যমে আমি তাদেরকে আবারও আহ্বান, কিছুক্ষণ আগে আমি একটা সভা করে আসছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে, এবং সেখানে আমি সবাইকে আবেদন জানিয়েছি, আমাদের ভেতর বৃহৎ দল, আমাদের মতবিরোধ রয়েছে, কিন্তু বর্তমানে কোনো মতবিরোধ নাই। আমাদের কাজ, ডক্টর ইউনূস আসছে, তাকে আমরা যেন এই যে 71-এর বিরুদ্ধে সে কাজ করে, রিসেট বাটন পুশ করে সে যে আমাদের সেই 71-কে ভুলিয়ে দিচ্ছে, সেই পতাকাকে সে নিশ্চিহ্ন করে দেবে, সব জাতীয় সঙ্গী সে রাখবে না, তার যে মেটিকুলাস ডিজাইন, তার আমরা উচিত
মেসেজ দেব যে ইউ হ্যাভ নো রাইট টু রান বাংলাদেশ বিকজ ইউ হ্যাভ নো কন্ট্রিবিউশন ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তো সেই জিনিসগুলো আমরা সুন্দরভাবে তুলে ধরবো এবং আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সকল স্টেটের নেতা কর্মীদের, বঙ্গবন্ধুর সৈনিক, জননেত্রী শেখ হাসিনা কর্মী বা নেতা এবং সজীবদের জয়ের যারা বিশ্বাস করে, আমি তাদের সবাইকে 22 তারিখে সকালের ভেতর নিউ ইয়র্ক শহরে আসার বিনীত আবেদন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিয়েছেন আমরা যেন সুন্দরভাবে আইনে শান্তিপূর্ণভাবে আমাদের যে প্রতিক্রিয়া, আমাদের যে অ্যাঙ্গার, বাংলাদেশের 17 কোটি মানুষ যে অসহায় অবস্থার ভেতর দিন কাটছে, যে দেশে একটা মৃত্যু ব্যক্তি কবর দেওয়া হয়েছে, সে কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে, এই খুনি ইউনূস, এই ফ্যাসিস্ট খুনি ইউনূস একটি কথা সেটা নিয়ে কথা বলে না। আজকে বাংলাদেশে যেভাবে ধর্ষণ হচ্ছে, যেভাবে খুন খারাপ হচ্ছে, ইট দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। সে শুধু আছে এই যে 10-12 জন আমাদের মতো প্রবাসী যারা আছে নিয়ে যে একটা কমিশন, নানান ধরনের কমিশন করে ঐক্যমত্যের কমিশন নাম দিয়ে শুধু চানাচুর নেমকি বিস্কিট খাচ্ছে গত 1 বছর ধরে। রেজাল্ট ইজ minus, is not even zero. They cannot do anything. They have no right to do anything about Bangladesh. এটি একটা গণতান্ত্রিক দেশ, এটা একটা সংবিধান রয়েছে। অসাংবিধানিক ভাবে, অবৈধভাবে ডক্টর ইউনূস কোনো কিছু বাংলাদেশে করতে পারবে না। সে যাই করেছে গত 13-14 মাসে সবকিছু অবৈধ। অতএব আমাদের এখন সময় এসেছে, আমরা যেখানে আছি আমাদের বাংলাদেশে সকল নেতা কর্মীদের এবং মুজিব সৈনিকদের, 71 বিশ্বাসী জনগণকে আমি অনুরোধ করব, এখনো সময় আছে আপনার আমাদের এই স্বাধীনতাকে, এই সব সার্বভৌমত্বকে আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনারা দেখেন এই 14 মাসের ভেতর সে করিডোর দিয়ে ফেলছে, সে বন্দর বিক্রি করে দিয়েছে, সে হয়তো আমি যা শুনলাম কিছুদিন আগে সে হয়তো বা সেন্ট মার্টিনও এখানে চুক্তি করে ফেলেছে। এবং শুধু তাই নয়, কয়েকদিন আগে আমাদের দেশে যে দেশে বাস নাই, যে দেশে ঠিকমতো বেবি ট্যাক্সি চলে না, সে দেশে 50টা বোয়িং এই খুনি ইউনূস সে আমেরিকা থেকে কেনার ব্যবস্থা করছে। এবং এই যে বৈষম্য নিয়ে সে কথা বলে, সে যে দেশের কোন অবস্থায় নিয়ে গেছে তার কারণ এই লোকটি কিন্তু বলেছে যে আমি রাজনীতি বুঝি না, আমার ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, আমি এখানে এসেছি। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য বাঙালিদের যারা রক্ত দিয়ে দেশে স্বাধীন করেছে, সেই দেশের একজন রাষ্ট্রপ্রধান সে বলে আমি রাজনীতি বুঝি না। অথচ সবাই কিন্তু উনি বোঝেন, উনি একজন দণ্ডিত ব্যক্তি ছিলেন, ক্ষমতায় যেই ওনার দণ্ড উনি কোর্টের কোন অধ্যাদেশ দিয়ে সেখান থেকে তুলে নিলেন। উনি 65,000 কোটি টাকা তার ট্যাক্স উনি মাফ করে দিলেন এবং ওনার যে গ্রামীণ ব্যাংকের সেখানে আগামী 5 বছর কোনো ইন্টারেস্ট দিতে হবে না। উনি অলরেডি একটা বিশ্ববিদ্যালয় নিয়েছেন এবং ওনার যে আমাদের অভিজ্ঞতায় কিন্তু এটা প্রথম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একটা লোক ক্ষমতা পেয়ে নিজের জন্য কি করতে পারে সেটা আমরা সবকিছু দেখেছি। আচ্ছা, তুমি আমাদের আরেক ধারণা দিত 50টা স্টেট থেকে আপনাদের কি পরিমাণ নেতাকর্মী আসতে পারেন সেদিন? প্রতি বছরই তো আসে, আমাদের হাজার হাজার নেতাকর্মী আসে। এবার তো নানান আপনি দেশের যেভাবে দেশের জন্য আপনার আমি একটা ছোট্ট একটা কর্মী, আমার বাড়ি কিন্তু 5ই ফেব্রুয়ারি এই ইউনূস পিনাকি ভট্টাচার্য ইলিয়াস মিলে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বাড়িটা আমার না, আমার বাবার বাড়ি। আমার কোন এলাকায় সেটা? কোন এলাকায় সেটা? বগুড়ায় আমার বগুড়া সোনাতলা আমার বাড়ি। সে বাড়িটা 5ই ফেব্রুয়ারি যেদিন বঙ্গবন্ধুর বাড়িটা মাটির সাথে বুলডোজার দেওয়া হয়, সেই দিনই আমার বাড়িটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই ইউনূসের এই নির্দেশে। আমি সেখানে ডিসি কে কল করেছি, আমি এসপি কে কল করেছি, সে বলছে না আমার ঢাকার থেকে আমাদের নির্দেশ আসছে, উই ক্যান নট হেল্প ইউ। সো এই হলো অবস্থা, এই পরিস্থিতিতে আমরা চলছি। এই দেশে কোনো আইন শৃঙ্খলা নয়। আমাদের 71 সালে তো আমরা স্বাধীনতা যুদ্ধ দেখেছি, আপনারা কি দেখেছেন? আমাদের নেতা কর্মী যারা তাদের বাড়ি ঘর যেভাবে পোড়ানো হয়েছে, আপনি জানেন আমাদের নেতৃবৃন্দের বাড়িতে, আমি গতকাল বলতাম না পরশু দিন, 12টা বাড়ি মানে 12টা 20টা বাড়ি বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে আমাদের
তোবাইল ভাইয়ের বাড়ি আছে, তার মধ্যে আমু ভাইয়ের বাড়ি আছে, এরকম নেতৃত্ব বাড়ি আছেই, এরকম 12-13 জনের বাড়ি বুলডোজার। এটা কেন, এটা কিভাবে সম্ভব? একটা সরকার রয়েছে, সেখানে সেনাবাহিনী রয়েছে, তারা নাকি এই দেশের জনগণের জানমাল রক্ষা করবে। তারা কি করছে এখনো পর্যন্ত? দেখুন, আওয়ামী লীগের নাম বললি তাকে এই যে মব জাস্টিস এটা যে ইস্টাবলিশ করেছেন, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হচ্ছে, পা কেটে ফেলে দেওয়া হচ্ছে, হাত কেটে ফেলে দেওয়া হচ্ছে। কিভাবে নির্মম ভাবে মানুষকে হত্যা করছে। এই যেটা বললেন গত 14 মাসে উনি যখন এখানে বলেছিলেন রিসেট বাটন উনি পুশ করেছেন, সত্যিকারই উনি রিসেট বাটন পুশ করে বাংলাদেশের যে স্বাধীনতা, 71-এর যে স্বাধীনতা, সেটাকে উনি নির্মূল করে, এবং সর্বশেষে আপনি হয়তো খেয়াল করবেন গত পরশু ঐক্যমত্য কমিশনের উনি একটা বক্তব্য রেখেছেন। আমি সেখান থেকে একটা জিনিস পিক করেছি। উনি বলেছেন আলাউদ্দিনের প্রদীপ উনি ঘুষে সেখান থেকে দৈত্য বাইর করছেন, এবং যেমন আলাউদ্দিনের দৈত্য যা বলতো তাই করে ফেলছে, অমুকরে মেরে ফেলে দিত, অমুক দেশ তুমি দখল করো না, দখল হয়ে যেত। উনি বুঝাতে চাইছেন যে আলাউদ্দিনের প্রদীপ যে দৈত্য উনি ঘুষে পেয়েছেন, সেই দৈত্য হলো আমাদের কমলমতি ছাত্র সমাজ। এই ছাত্র সমাজ দিয়ে আমরা যারা 71-এ মুক্তিযুদ্ধ করেছি, আমরা যারা যে দল আওয়ামী লীগ নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, যে দেশটি বাংলাদেশ হয়েছে, যে দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবকে নিশ্চিহ্ন করে দিয়ে নতুন বাংলাদেশ উনি করুন ফেব্রুয়ারি মাসে। আমি সেই চ্যালেঞ্জ বলছি, সেই জন্যই আমাদের এবার রূপ হবে খুবই ভয়ঙ্কর। তার জন্য 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমরা খুবই অপেক্ষায় থাকবো আপনাদের প্রোগ্রামগুলো দেখার জন্য। আমরা চেষ্টা করবো স্পট থেকে আমরা এগুলা লাইভ সম্প্রচার করার জন্য। এবং ব্রিটেনে যে বিশাল একটা দৃষ্টান্ত তৈরি করেছেন ওইখানকার প্রবাসী বাংলাদেশিরা, আপনারা আশা করি সেটাও অতিক্রম করবেন। সিদ্দিকুর রহমান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি আরো কোনো আহ্বান আপনি জানাতে চান এই সুযোগে বলতে পারেন, তারপর আমরা শেষ করব। না, আমার জানানোর তেমন নাই। আমরা সবই দেখছি 5ই আগস্টের যে দেশটি ছিল শান্তিপূর্ণ দেশ, যে দেশে মানুষ নির্ভয়ে ঘুমাতে পারতো, ছাত্ররা স্কুলে যেতে পারো, শিক্ষকরা শিক্ষকতা করতে পারতো। আজকে সেই দেশটা শিক্ষকদের কোনো মর্যাদা নাই, মুক্তিযোদ্ধাদের কোনো মর্যাদা নাই, মুক্তিযোদ্ধাদের গলায় টুপি আর সম্মানদা ফুলের মালা দেওয়া হচ্ছে সেই রাজাকারদের। এই যে একটা অবস্থা বর্তমানে জনগণ আজকে সাফার করছে বাংলাদেশে। আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে আমরা 71-এ রক্ত দিয়ে আমরা দেশটাকে আমরা স্বাধীন করেছি, সেই দেশটা রক্ষা করার দায়িত্ব আওয়ামী লীগের, সেই দেশটা বিশেষ করে দায়িত্ব ছাত্রলীগের। আসুন ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা আছেন, যে যেখানে আছেন, ঘুরে দাঁড়াতে হবে। নেত্রী নির্দেশ দেবেন, নির্দেশ মোতাবেক ঢাকা। আমি অনেক আগে থেকে বলেছি যে বর্তমানে একটা রাজনীতি যেটা বাংলাদেশে প্রচলিত হয়েছে, সেটা হলো শাহবাগ যার বাংলাদেশ তার। অতএব আমরা শাহবাগ দখল করে, যমুনা দখল করে বাংলাদেশ দখল করবো। আসুন সেই আন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবো। বাংলাদেশের মানুষের কাছে 100 কোটি মানুষের কল্যাণে, 100 কোটি মানুষকে যে কাজটি, যে ওয়াদাটা উনি দিয়েছিলেন যে 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে সোনার বাংলা, যে স্বপ্নটি ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা 2041 সালের মধ্যে। আসুন সেই লক্ষ্যে আমরা কাজ করি, বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য কাজ করি, কল্যাণে কাজ করি। সেটাই হোক আমাদের রাজনীতি। আমরা রাজনীতি করি বাংলাদেশের জনগণের জন্য। আমরা দেশে থাকি বা প্রবাসে থাকি, সবাই আমরা এক। আমরা সেই লক্ষ্যে বঙ্গবন্ধুর যে লালিত স্বপ্ন সোনার বাংলা, আসুন সবাই মিলে একই সুরে আমরা দেশটাকে আবার গণতন্ত্রের দিকে ফিরিয়ে নিয়ে আসি। বিভিন্ন দল যা আছে, বিএনপি থেকে শুরু করে আমি তাদেরকে বলবো, আসুন ফিরে আসুন, আপনারা ভুল পথে আছেন। ডাকসু এবং জাকসুর নির্বাচনের পরে আপনাদের মনে এখন আর বোঝার বাকি নেই যে ডক্টর ইউনূস উনি কি করতে যাচ্ছেন। এবং তার প্রেস সেক্রেটারি বলেছে ঢাকা ইউনিভার্সিটিতে যে আদলে নির্বাচন হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে একই ধাঁচে একই আদলে নির্বাচন হবে, এবং সে নির্বাচন হলে আগামী সরকারকে গঠন করবে। এটুকু যদি বিএনপির নেতারা বুঝতে না পারে, তাহলে আমি খুব সরি। সরকার প্রধান জোরপূর্বক অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত সরকার প্রধান মেটিকুলাস ডিজাইনের প্রবক্তা ডক্টর ইউনূস আগামী 22 তারিখে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিমানবন্দর, সবাই নামটি জানেন, JFK বিমানবন্দরে উনি অবতরণ করবেন। এবং
বিশ্ব দরবারে উনি বাংলাদেশে অবৈধ সরকার প্রধান হিসাবে তার রক্তমাখা হাত নিয়ে উনি বক্তব্য রাখবেন 26শে সেপ্টেম্বর শুক্রবার। বিশেষ করে এই দুটি বড় ধরনের অনুষ্ঠান রয়েছে। তার ভেতরেও উনি হয়তো আবারও আপনি যে কথাটা উল্লেখ করেছেন যে গত সেপ্টেম্বরও আমরা তাকে আত্মীয়তা দেখিয়েছি এবং সে আত্মীয়তার কন্টিনিউশনও এবারে ওনাকে আমরা ভিন্নভাবে আমাদের আত্মীয়তা বা আমাদের প্রবাসী হিসাবে ওনাকে যে সম্মান দেওয়া দরকার সেগুলো আমরা প্রোগ্রাম নিয়েছি। আমি আস্তে আস্তে সে কথাগুলো হয়তো আপনার মাধ্যমে আমরা সেটা জানবো। আপনার প্রতি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আপনার এখানে এখন রাত 1:35 বাজে, এই সময়ে আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, বিশাল একটা ব্যাপার। আমি যেখানে বসে কথা বলছি সিডনিতে অস্ট্রেলিয়া, এখানে বাজে দুপুর বিকেল 3:35 এবং নিউ ইয়র্কে এখন 1:35 বাজে। সিদ্দিকুর রহমান গত বছর সেপ্টেম্বরে উনি যখন গিয়েছিলেন নিউ ইয়র্কে এবং উনি যখন ভয়েস অফ আমেরিকার ইন্টারভিউতে রিসেট বাটনের কথা বলেছেন, অতীত মুছে গেছেন, আমরা কেমন যেন একটা ফাউল টক মনে করেছিলাম। বাংলাদেশের কোনোদিন কোন সরকার প্রধান বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে নাই। আমার মনে হয় লোকটা এটা কি নন পলিটিক্যাল একটা মানুষের নিয়ে কথা বলতে পারে? কিন্তু গত একটা বছরে আমরা দেখলাম আসলে এটা তার মনের কথা ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তি সংগ্রামের বিরুদ্ধে তার যে ক্রোধ, তার যে পারিবারিক ক্রোধ, এই বিষয়টা উনি প্রকাশ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশে গত একটা বছরে মুক্তিযোদ্ধা বলে কেউ কথা বলতে গেলেই তাকে হেনস্থা করা হয়েছে। সর্বশেষ আমরা দেখেছি জাতীয় সাংবাদিকদের বড় একটা প্ল্যাটফর্ম ঢাকা রিপোর্টার্স এর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী সহ অন্যদের কথিত জুলাই যোদ্ধা নামে অপদস্থ করা হয়েছে। এটা কিন্তু ইউনিসেফের দীর্ঘ পরিকল্পনার একটা প্রতিফলন আমরা দেখছি। এবং সেখানে তিনি কিন্তু তার মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন প্রথম এই মাহফুজকে। সে মাহফুজ কয়েকদিন আগে আপনার শহরে যাওয়ার পরে কি পরিস্থিতি হয়েছে সেটা আমরা দেখেছি। এখন এই যে এবার যে যাচ্ছেন তার জন্য আপনাদের প্রস্তুতি করে কি? সেটাই আমি বলতে শুরু করার চেষ্টা করছিলাম। সুন্দরভাবে বলেছেন আপনি। গত বছর উনি রিসেট বাটনের কথা বলেছেন। উনি ক্লিন্টন ইনিশিয়েটিভ সেই সেমিনারে উনি বলেছেন যে যে বিপ্লব বা যে সরকারকে পরিবর্তন হয়েছে এটা এমনি এমনি হয় নাই, এটা সাডেনলি হয় নাই। ইট ওয়াজ meticulously designed, perfectly implemented and perfectly executed. এবং এই যে meticulous ডিজাইন, এই ডিজাইন এই মাহফুজকে সেখানে পরিচয় করে দেওয়া হয়েছে। আপনি জানেন যে সময়ে এই সেমিনারটা হয়, আমি তখন বিশেষ করে আমরা এটা শুনেছি, শোনার সঙ্গে সঙ্গে আমরা তার আবাসস্থল গ্র্যান্ড হায়াত ম্যানহাটনে আমরা তার ঘেরাও করি, আমরা তার অবস্থান নেই। তার যখন গাড়ি ওখানে আসে, গাড়ির সামনে আপনি জানেন এই দেশে পুলিশের সামনে আমরা অনেক কিছু করতে পারি না, দেশে আইন মেনে করতে হয়। কিন্তু আমি সেই তার গাড়ি যখন থামিয়ে আমি সেখান থেকে আমি শাউটিং করে বলেছিলাম, ইউ ডক্টর ইউনুস, ইউ জাস্ট সেড that it was meticulously designed, perfectly implemented and executed, and it didn't happen suddenly. তার অর্থ হলো এই জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞ হয়েছে, এই জুলাই আগস্টে তুমি যে হত্যাকাণ্ড সংঘটিত করেছো, পুলিশ হত্যা করেছো, ছাত্র হত্যা করেছো, জনগণ হত্যা করেছো, এর জন্য তুমি দায়ী এবং সেটা তুমি নিজে স্বীকার করেছো যে ইট ওয়াজ meticulously designed. So you are killer. I said like this that you are killer. You have no right to go back to Bangladesh. সেদিন আমরা সেটা বলেছি এবং সেই meticulous design এখন কিন্তু সবার মুখে সর্বপ্রথম আমরা সে বলার সাথে সাথে আমরা সেটা প্রোটেস্ট করেছিলাম। আর এবারে তারই আঙ্গিকে আপনি জানেন গত এক বছরে আপনি অনেক কিছু বলেছেন। গত এক বছরে সবচেয়ে বড় আমাদের জন্য আওয়ামী লীগের দলের কার্যক্রম উনি স্থগিত করেছেন, ছাত্রলীগের কার্যক্রম উনি নিষিদ্ধ ঘোষণা করেছেন। সেই জন্য এবার আমাদের যে প্রস্তুতি, এবার আমরা তাকে যেভাবে
আপ্যায়ন করব, যেভাবে অভ্যর্থনা জানাবো, এয়ারপোর্ট থেকে শুরু করে জাতিসংঘে উনি যখন বক্তৃতা দেবেন সে সময় পর্যন্ত, এবং হোটেলে উনি যখন থাকবেন বা যেমন চৌধুরী, লন্ডনে আমরা বিলাতে বিশাল একটা মিছিল দেখলাম। এটা 1971 সালে বলা হচ্ছে এরকম একটা মিছিল হয়েছিল, তারপর আবার এটা মিছিলটা, এই মিছিলের প্রেক্ষাপটটা, যেহেতু আপনিও একজন ছিলেন সেখানকার, একটু আমাদেরকে জানান কিভাবে আয়োজনটা কিভাবে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আসলে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের প্রস্তুতিতে বললেন, ডাক দিলেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করলেন, তখনই কিন্তু লন্ডনে এই আন্দোলন সংগ্রামের ঢেউ লেগেছিল। এবং উনি কিন্তু তৎকালীন সময়ে আওয়ামী লীগের নেতা যেমন গৌস খান সাহেব, তারপরে আমাদের তরুণ তৎকালীন স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন কবির চৌধুরী, তারপরে সুলতান মাহমুদ শরীফ আমাদের সাবেক সভাপতি, তারপরে অনেক আমাদের সিলেটের অনেক আব্দুল গফফার চৌধুরী সাহেব, তো উনি পরে আসলেন, আফরোজ মিয়া সাহেব, তারপরে জমশেদ মিয়া সাহেব, শামসুল হক সাহেব, তারপরে আবু সাইদ চৌধুরী সাহেব পরবর্তীতে এসে এখানে হাল ধরলেন, এবং নেম ইট। আমি আসলে তো অনেকের নাম হয়তো বাদ পড়ে যাবে, তখন আমার জন্মই হয়েছিল 70 সালে, আমরা তো আসলে তখন ছিলাম না। তো বেসিক্যালি আমাদের তৎকালীন সময় আমাদের যারা পূর্বপুরুষরা ছিল, আমাদের মুরব্বিয়ান, তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এবং সেদিন এই ট্রাফালগার স্কয়ারে আমাদের শত শত হাজার হাজার মানুষ দেশের পক্ষে, দেশকে স্বাধীন করার পক্ষে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তারা অবস্থান নিয়েছিলেন। এবং এই মুহূর্তে যেটা আমি দেখলাম, আমি অত্যন্ত গর্বিত একজন বাঙালি হিসাবে বা বাংলাদেশের নাগরিক হিসাবে, যে গতকালকে হাজার হাজার মানুষ এবং আমাদের যে নারী পুরুষ সবাই তারা এখানে অংশগ্রহণ করেছেন। এবং এটা যুক্তরাজ্য আওয়ামী লীগ বেসিক্যালি অর্গানাইজ করেছিল, এবং সাথে ডায়াসপোরা কমিউনিটি, ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরা কমিউনিটি, তারাও অংশগ্রহণ, বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশন অংশগ্রহণ করেছেন। এবং প্রত্যেকটি পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, কাউন্সিলর, মেয়র, সবাই অংশগ্রহণ করেছেন। বিশেষ করে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন বা এই দেশের অস্তিত্ব বিশ্বাস করেন, তারা কিন্তু সবাই এসেছিলেন। আমি আশ্চর্য হয়ে গেছি, আমি আপনাকে বলতে চাই, যেটা আশা করেছিলাম না। আমাদের জাতীয় নেতৃবৃন্দ ছিলেন, অনেক নেতৃবৃন্দ ছিলেন, জনাব আব্দুর রহমান সাহেব ছিলেন, খালেদ মাহমুদ চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, আমাদের এমপি ছিলেন হাবিবুর রহমান হাবিব, রঞ্জিত সরকার, আবু জাহিদ সাহেব, অনেক এমপি মন্ত্রী যারা লন্ডনে আছেন তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। আবু সাইদ আল মাহমুদ স্বপন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বেসিক্যালি যেটা হলো যে আমাদের যারা নেতৃবৃন্দ, তারপরে প্রবাসী বাঙালিরা সবাই বিভিন্ন শহর থেকে, ম্যানচেস্টার, কার্ডিফ, লুটন, হাইড, তারপরে আপনার স্টোকেনটন, পোস্টমাউথ, সাউথহ্যাম্পটন, ইপসুইচ, তারপরে লন্ডনের বিভিন্ন কর্নার থেকে কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এসেছিল, প্রবাসী বাঙালিরা এসেছিলেন। এটা অভূতপূর্ব সাড়া ছিল এবং স্বতঃস্ফূর্ততা ছিল। এবং তাদের যে স্পিড, আপনি হয়তো দেখেছেন মিছিলের স্পিড, ট্রাফালগার স্কয়ার থেকে আপনার পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত লাগ হয়ে গিয়েছিল। এবং এখানে একটা বিষয়, যে পুলিশ কিন্তু রাস্তা ব্লক করে একটা সাইড দিয়ে দিয়েছিল মিছিল, যেহেতু লোক বেশি হয়েছে, পুলিশ কিন্তু একটি সাইড রাস্তা বন্ধ করে দিয়েছে। এটা খুব আশ্চর্য এবং ভেরি ইম্পর্টেন্ট রাস্তা। এটা আপনারা জানেন যে পার্লামেন্ট স্কয়ার, তারপরে আপনার একদিকে হলো 10 ডাউনিং স্ট্রিট, তারপরে একদিক বাম দিকে হলো স্কটল্যান্ড ইয়ার্ড, তারপরে MI5, MI6, সবগুলো এখানে গুরুত্বপূর্ণ অফিস, পার্লামেন্টও। এইগুলার থেকে মানে এই রাস্তা তারা মানে এক সাইড খালি করে মিছিল করার সুযোগ করে দেওয়া, এটা আসলে খুবই মানে একটি বিরল বিষয় বলে আমি মনে করি লন্ডনে। এবং বিদেশে আমরা যারা আছি, আমরা জানি সবাই কাজকর্ম করি, মানে কেউ এইভাবে সময় দেয়া। এবং আমি আরো কিছু লোকজনের সাথে বাইরে কথা বলেছি যারা লন্ডন থেকে 300-400 কিলোমিটার দূরে থাকেন, সেখান থেকে এসে জয়েন করেছেন সেটা। এবং ধরেন বিদেশে অনেকেই কিন্তু আজকালকার মানুষ হচ্ছে লবিস্ট নিয়োগ করেন, লবিস্ট ফার্মের মাধ্যমে নানা জায়গায় পৌঁছার চেষ্টা করেন। এটা তো কোনো লবিস্ট ফার্মের কাজ না,
এটা একটা সংগঠনের কাজ। আমি একটা জিনিস বলতে চাই, এখানে যারা এসেছেন বিশেষ করে তারা এসেছেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী। তো উনি এই দেশের মানুষের কল্যাণে যে কাজগুলো, যে উন্নয়নগুলো করেছেন, প্রবাসীদের জন্য যে কাজগুলো করেছে, এটা মানুষ মনে রাখে। এবং এই কারণেই কিন্তু উনার প্রতি মানুষের একটি দরদ, যদিও একটি গোষ্ঠী উনাকে এবং উনার পরিবারকে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা সদ্য শেখ রেহানা আপাকে 5ই আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে তারা গণভবনে হত্যা করতে চেয়েছিল, কিন্তু পারে নাই এবং জোর করে বিদেশে এক্সাইলে পাঠিয়ে দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা ওনাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই কারণে নেত্রীর যে নির্দেশনা, নেত্রীর যে আগামী বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন, এটা বাস্তবায়নের জন্য মানুষ বিশ্বাস করে, প্রবাসীরা এখনো, যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন এই দেশ ভালো ছিল, এদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো ছিল, পদ্মা ব্রিজ হয়েছে, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, মেট্রো রেল হয়েছে, তার টার্মিনাল হয়েছে, রূপপুর পারমাণবিক কেন্দ্র হয়েছে, অসংখ্য ন্যায়, স্বাস্থ্য, বাসস্থান, শিক্ষা খাতে যে অভূতপূর্ব উন্নয়ন, এবং যে উন্নয়নগুলো হচ্ছিল এটাকে থামিয়ে দিয়েছে এই জঙ্গি গোষ্ঠী বা ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে ডিপ স্টেটের টাকাকে এই দেশকে ধ্বংস করার জন্য। এটা কিন্তু ইতিমধ্যেই বাড়ি বাড়ি মানুষ বুঝে গিয়েছে, প্রবাসীরা বুঝে গিয়েছে, এবং দেশে যেভাবে বুঝছে, মানুষ বুঝতে শুরু করেছে, প্রবাসীও ইংল্যান্ডের বিভিন্ন কর্নারে অনেকেই প্রথমে 5ই আগস্টে যখন আমরা আসছিলাম, তো 5ই আগস্টের পরে আমি 17ই আগস্টে লন্ডনে আসছিলাম, তো তখন মানুষের যে একটি আমাদের ব্যাপারে যে নেগেটিভিটি ছিল, এখন কিন্তু একটুও নেই। এখন সবাই কিন্তু অত্যন্ত সহমর্মিতার সাথে আমাদের সাথে সম্পর্ক রাখেন বা সহযোগিতা করেন, এবং তারা বলেন যে কি সাহায্য লাগবে মিডিয়া কর্মীর থেকে, সবাই কিন্তু, যদিও গভর্নমেন্টের একটি প্রেশার, বর্তমান জবরদখলকারী এই রেজিমের প্রেশার, তারা এখানে তাদের নিজস্ব লোক বসিয়ে মিডিয়ার উপর এখানেও তারা চাপ দিচ্ছে যাতে আওয়ামী লীগের নিউজ না দেয়। তারপরেও কিন্তু প্রত্যেকটি মিডিয়া কভার করছে, অনলাইন মিডিয়া কভার করছে, এবং মানুষ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ হাজার হাজার মানুষ সোশ্যাল মিডিয়া দিচ্ছে। এবং কালকের যে লন্ডনের যে র্যালি ফর বাংলাদেশ, আমি মানে অবিশ্বাস্য যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে, নারী, পুরুষ, বয়স্ক মানুষ, শিশু থেকে শুরু করে অনেকেই আমি দেখছি তারা এসেছেন, এবং অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত যিনি সভাপতি জনাব জালাল উদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক শহীদ সাদুর রহমান ফারুক, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, এবং ওনারা এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যে পুরো টিমটা যেভাবে কাজ করেছে, যুবলীগের পুরো টিমটা কাজ করেছে, ছাত্রলীগের পুরো টিমটা কাজ করেছে, স্বেচ্ছাসেবক লীগের পুরো টিমটা কাজ করেছে, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, আমাদের প্রত্যেকটি সংগঠন আছে, এবং প্রত্যেকটি ব্রাঞ্চ, ইউরোপের অনেক নেতৃবৃন্দ এসেছেন, ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামও এখানে উপস্থিত হয়েছিলেন। তো আমি দেখেছি যে নেইমিট প্রত্যেকটি কর্নারের যে সাপোর্ট এবং সম্মিলিত প্রচেষ্টা এবং মানুষের যে আগ্রহ, এটার থেকে প্রমাণ হয় যে অনেকেই ব্যঙ্গ করে বলেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, আওয়ামী লীগ ফেসিস্ট, আওয়ামী লীগ ডেভিল, কিন্তু এগুলো তো কিছুই কাজে আসতেছে না। মানুষ যে মানুষের আত্মার সাথে, বাঙালির আত্মার সাথে, বাংলাদেশের মানুষের আত্মার সাথে যে আওয়ামী লীগের মানে সম্পর্ক, এটাই প্রমাণ করে হাজার হাজার মানুষের উপস্থিতি, এবং আরো বাড়বে, দিন দিন আরো বাড়বে। এবং মানুষের, বিশেষ করে ধানমন্ডির 32 নম্বর জ্বালিয়ে দেওয়ার পর এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত লেগেছে, যারা ডাইরেক্টলি আওয়ামী লীগ করেন না। বাংলাদেশের সব মানুষ তো আওয়ামী লীগ করে না, কিন্তু তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে। তারা 32 নম্বর জ্বালিয়ে দেওয়া, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, হত্যা, নির্যাতন, নিপীড়ন, রেপ, এদের বিরুদ্ধে এরা রুখে দাঁড়িয়েছে। এবং আগামী দিনে আমি বিশ্বাস করি সেই স্পিরিট, কালকের যে ঢেউ আপনি দেখেছেন ট্রাফালগার স্কয়ার থেকে পার্লামেন্ট স্কয়ার, এই ঢেউ কিন্তু যমুনায় লাগবে, প্রস্তুতি নেওয়া হচ্ছে, এই ঢেউ যমুনায় লাগবে, এবং ইউনূসকে পদত্যাগ করতে হবে, এবং ইউনূসকে পালাতে দেওয়া হবে না। এই মেসেজটা আসলে, যেমন মনে করেন 5ই আগস্টের পরে আমরা শুধু এই প্রোগ্রামটা না, আপনার এর আগে লন্ডনে যে 3 দিন ব্যাপী আপনাদের যে প্রোগ্রামটা ছিল ইউনূসের সফরকে কেন্দ্র করে, সেটাও কিন্তু বিশাল ব্যাপার। বাংলাদেশের এত মানুষ যে প্রবাসী আছেন, এবং এই এত বড়, এটা শুধু প্রবাসী বাংলাদেশি না, ব্রিটিশ
কমিউনিটি যেটা ব্রিটিশ মিডিয়া, তাদেরও কিন্তু চোখে পড়েছে সেটা। এত বেশি বিশাল আয়োজন, এটা নিশ্চয় এটা ইম্প্যাক্ট আসবে। আর বাংলাদেশে যেখানে আওয়ামী লীগের ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা, নিউ জেনারেশন ঝুঁকি নিয়ে প্রতিদিন নিজে আজকে তো সকাল থেকে রাত পর্যন্ত আমার কাছে 3টা এলাকার 3টা মিছিলের ভিডিও ক্লিপিংস এসেছে। প্রতিদিন এত সতর্কতা, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে আটক করতে হবে। পুলিশ একটা নিউজে দেখলাম, পুলিশ আজকে অসহায়ভাবে বলছে কিভাবে আটক করবো, ওদের সাথে মিছিলের সাথে একটা ব্যাকআপ পার্টি থাকে, মিছিলের লোকজনকে পুলিশ থেকে ইয়ে করে নিয়ে যাওয়া। এবং এই যে বিষয়গুলা, আপনি সিলেটের মেয়র, আপনার শহর ও সিলেটেও কিন্তু বড় একটা মিছিল হয়েছে, সিলেটের মানুষের উদ্দেশ্যে আপনার কোন মেসেজ আছে এইসব বিষয়ে? আমি সিলেটবাসীকে, আমি সিলেটের একজন সন্তান হিসাবে আমি আহ্বান জানাবো। আপনারা দেখেছেন সিলেটবাসী, আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন, আপনাদের ভোটেই আমি নির্বাচিত হয়েছিলাম, কিন্তু কিভাবে আমাকে হত্যার জন্য আমার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং আরো 8 মাস পরে আবার লাগিয়ে দেওয়া হয়েছে। এবং সিলেটের যারা এখানে জনগণ আছেন, আমি কারোর সাথে কোনোদিন রাজনৈতিক বিরোধের কারণে বা রাজনৈতিক কারণে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি না, আচরণ করি নাই। এবং আমাদের দলের পক্ষ থেকে কেউ করতে চাইলেও আমরা এটাকে বাধা দিয়েছি সবসময়। এবং আমরা সিলেট একটি আমাদের সম্প্রীতির শহর, এই সম্প্রীতির শহরকে আমরা চেয়েছি যে সিলেটে যেভাবে অতীতে যেভাবে রাজনৈতিক একটা শিষ্টাচার ছিল এটাকে ধরে রাখা। যদিও আন্দোলনের সময় আমরা প্রোটেকশনের জন্য বা আমাদের ডিফেন্সের জন্য, সেলফ ডিফেন্সের জন্য কিছু আমরা আমাদের নেতা কর্মীরা মাঠে ছিল, তারপরেও এটা কিছু অনাকাঙ্ক্ষিত কোনো রাজনৈতিক সহিংসতা বা রাজনৈতিক হত্যাকাণ্ড সেখানে ঘটে নাই। তো আমি আহ্বান জানাবো যে এর পরেও প্রায় 250 বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে সিলেটে। তো এইটা কিন্তু সিলেটের মানুষ হিসাবে আমরা কোনোদিন এটা আশা করি নাই যে আমার এক ভাই, আমার এক বোনের বাসায়, ভাইয়ের বাসায়, আমার একজন স্থানীয় মানুষের বাসায় আগুন দিবে। এই বাড়িতে অনেক নিরীহ মানুষ থাকেন। এই আমাকে যদি কেউ ক্ষতি করতে চায়, আমি রাজনীতি করি, ঠিক আছে, কিন্তু আমার পরিবার তো না। তো এইটা আমি সিলেটবাসীকে আহ্বান জানাবো যে এখনো কিন্তু তারা বিভিন্নভাবে সন্ত্রাস, নৈরাজ্য। আর আমাদের সিলেটের যে পাথর রানী রেজনা হাসান, যিনি এবং ওনার হাজবেন্ড 5,000 কোটি টাকার পাথর লুটের সাথে এখানে লোকাল যারা এনসিপি, বিএনপি, জামাতের কিছু নেতৃবৃন্দের নাম এসেছে, যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তারা এটা লুট করেছে। বিগত 15 বছর এই পাথরকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে প্রিজার্ভ করা হয়েছিল যে একটি পর্যটন এলাকা হিসাবে, যে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখানে আসতো। স্থানীয় এমপি জনাব ইমরান আহমদ জুলি, যদিও উনি এখন কারাগারে আছেন এই বর্তমান অবৈধ রেজিমের রুশানলের পরে, উনিও কিন্তু এটাকে কোনো সময় কাউকে পারমিশন দেন নাই। এটা পরিষ্কার, সাংবাদিক, প্রশাসন সবাই জানে, রাজনীতিবিদরা জানে। এবং এটার কারণে ওনার দলীয় অনেক নেতাকর্মী ওনার উপরে অখুশি ছিল। তো এটা ছিল একটি সঠিক কাজ, কিন্তু রাতারাতি এই 5,000 কোটি টাকার পাথর কিভাবে চুরি হলো, কোথায় গেল, এটা কিন্তু রেজওয়ানা হাসানকে ভবিষ্যতে জবাব দিতে হবে। এবং আমি কিন্তু সিলেটের সন্তান হিসাবে আমরা কাউকেই ছাড়বো না। কারণ ছাড়বো না যে আমরা চাবো এটা বিচার বিভাগের তদন্ত হোক, এবং এটা কারা চুরি করেছে, কারা জড়িত, এটার সাথে জড়িত, এবং এটার সাথে কনস্পিরেসি কমিশন কারা খেয়েছে, এগুলা অবশ্যই একদিন প্রমাণ হবে। আপনারা সাংবাদিক হিসাবে এগুলা কলম তুলে ধরার জন্য আমি অনুরোধ করবো। একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, সিলেটে বাংলাদেশে যখন যে ক্ষমতায় এসেছে, সিলেটকে একটা গুরুত্ব দিয়ে, সিলেটকে মর্যাদা দিয়ে তারা কিন্তু শাসন ক্ষমতা চালিয়েছে। আপনি দেখেন সিলেট থেকে বাংলাদেশের প্রধান দলগুলো সবসময় নির্বাচনী প্রচার শুরু করে। শাহজালাল মাজার, শাহপুরানের মাজার জিয়ারত নির্বাচন করে। সিলেটে সবাই বলা হয়, সব নেতৃত্ব দোয়া নিতে যায় মানুষের কাছে। এই রেজিমটা প্রথম দেখলেন সিলেটে, এখন পর্যন্ত তাদের কেউ যাওয়ার চিন্তাও করে নেই, চেষ্টাও করে নেই। এত অবহেলা নিয়ে সিলেটকে, এত অবহেলা নিয়ে আমার তো স্মরণে পড়ে না কখনো কোনো রেজিম বাংলাদেশে। আমি একটা কথা বলি, এবং এইটা শুধু না, এরা সিলেট বিদ্বেষী, বর্তমানে এই সরকার প্রবাসী বিদ্বেষী, সিলেট বিদ্বেষী। কারণ হলো আপনি দেখবেন যে সিটি কর্পোরেশনের মাননীয় প্রধানমন্ত্রী 1400 কোটি টাকার একটি প্রজেক্ট দিয়েছেন, এরা এসে এটা বন্ধ করে দিয়েছে। সিটি কর্পোরেশন, তারপরে রোডস,
তারপর এলজিআইডি প্রত্যেকটি প্রজেক্টকে তারা বন্ধ করে দিয়েছে। এটা হলো এরা সিলেটের মানে সিলেটের যে উন্নয়ন, এটার অন্তরায়, উন্নয়ন যাতে না হয় সেজন্য তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এবং একজন কোনো মানুষও কিন্তু সিলেটের নাই সেখানে। আপনি উপদেষ্টাদের মধ্যে আমাদের সিলেটের কিন্তু কেউ নাই এখানে। তো এই জন্য বলতে চাই যে এদের কাছে আমরা কোনো কিছু আশাও করা না। আমরা তো প্রথম কথা এরা তো অবৈধ, এদের কাছ থেকে তো আমরা আশাও করি না। তারপরেও যে উন্নয়নকে বাধাগ্রস্ত করা, একটি জেলা বা একটি ডিভিশনকে উন্নয়নের বাইরে রেখে তো একটি দেশের উন্নয়ন হতে পারে না। বা এখানে মানে পাথর লুট থেকে শুরু করে ছিনতাই, রাহাজানি, প্রত্যেকটি বিষয় আপনারা যদি দেখেন, আপনি যেহেতু সাংবাদিকতা করেন, আপনি সিলেটের সন্তান, তাহলে দেখবেন যে সিলেটকে তারা কি পর্যায়ে নিয়ে গিয়েছে। এটা তো আমাদের সিলেটের আসল রূপ না, বা সিলেটের মানুষ এটা আশা করে না। এটা প্রবাসীদের একটি হাব, একটি আধ্যাত্মিক নগরী। হযরত শাহজালাল শাহফরান 360 আউলিয়া এই সিলেটে ঘুমিয়ে আছেন, এবং সিলেটের অত্যন্ত গুণীজন থেকে শুরু করে অনেক জ্ঞানী গুণী মহারথীরা এখানে ঘুমিয়ে রয়ে আছেন। এই শাহজালালের মাটিতে তারা চিরনিদ্রায় আছেন। তো তারা সিলেটকে নিয়ে যে তামাশা করছে, ইনশাআল্লাহ সিলেটবাসী একদিন জবাব দিবে। আরিফুর রহমান চৌধুরী মেয়র ছিলেন। আরিফুর রহমান চৌধুরী কিন্তু সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে চমৎকার সম্পর্ক মেনটেন করে সিলেটে নানা কাজকর্ম করছিলেন। তাকেও কিন্তু আমরা সোচ্চার দেখি না কিন্তু এইসব বিষয়ে। এই নীরবতার কারণে আমি বলি একটা কথা, যে আরিফুল হক চৌধুরী দুবার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, দুইবার কিন্তু উনি নির্বাচিত হয়েছেন। যদিও তারা বুটের যে বুট সঠিক হয় না বিভিন্ন সব বক্তব্য দেন, উনি কিন্তু বদরুদ্দিন আহমদ কামরানকে উনি হারিয়ে উনি দুইবার সিলেটের মেয়র হয়েছে। 10 বছর উনি বহাল তবিয়তে ছিলেন। অর্থমন্ত্রী আমাদের আবুল মাল আব্দুল মুহিত সাহেব, প্রয়াত আমাদের নেতা জনাব আবুল মাল আব্দুল মুহিত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনারা দুই ভাই উনাকে খুবই সাপোর্ট দিয়েছেন। এটা আমি মনে করি এটা খুবই সঠিক। শুধু উনারা নয়, উনারা তো সাপোর্ট দিলে হতো না, মাননীয় প্রধানমন্ত্রীও দিয়েছেন। কারণ উনি কিন্তু দিয়েছেন এই কারণে, উনি সিলেটের স্বার্থে, সিলেটবাসীর স্বার্থে উনি বলেছেন যে সিলেটের কাজ যাতে হয়। এই কারণে আরিফুল হক চৌধুরীকে বিভিন্ন সময় 1300 কোটি টাকা ফান্ড দিয়েছেন, আরো অনেক ফান্ড দিয়েছেন, যাতে উনি কাজ করতে পারেন। কিন্তু এখন তো উনারা তো প্রায় ক্ষমতায়, কিন্তু উনাকে তো খুব অ্যাক্টিভ রাস্তাঘাটে হাঁটতে দেখতেছি কিন্তু, এবং উনার সাথে আমার সম্পর্ক অসম্ভব ভালো। আমি যখন নির্বাচিত হলাম উনাকে আমরা সসম্মানে আমরা দিয়ে দিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কিন্তু আমি দেখেছি যে আমি যখন সিটি কর্পোরেশন 5ই আগস্টের পরে উনাদের কিছু কর্মীরাই গিয়ে কিন্তু ভাঙচুর করেছে, আমার বাড়ি ভাঙচুর করেছে, সিটি কর্পোরেশনে ভাঙচুর করেছে, আমার ছবি ভাঙচুর করেছে। যদিও উনারটা করে নাই, কিন্তু আমারটা করেছে। তো এটা কোনো সুষ্ঠু রাজনীতির লক্ষণ না। কিন্তু আমি যখন দায়িত্ব নিয়েছি, উনি আমার অগ্রজ, উনাকে কিন্তু আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি, উনাকে সংবর্ধনা দিয়েছি। এবং উনি যখন যেটা সাজেস্ট করেছেন, ওনার কাছ থেকে আমি সাজেশন নিয়ে আমি কাজ শুরু করেছিলাম। কারণ আমরা সিলেটের সন্তান হিসাবে, সিলেটের মানুষ হিসাবে আমরা সিলেটকে ইউনাইটেডলি আমরা এগিয়ে নিতে চাই। রাজনৈতিক ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে, এটা তো থাকবে। আমার রাজনীতি তো আমি করবো, উনি ওনার রাজনীতি করবে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন, এটা নির্বাচিত মেয়র হিসাবে সিলেটের স্বার্থে, সিলেটের মানুষের স্বার্থে আমরা ইউনাইটেডলি সবাই, শুধু একটি রাজনৈতিক দল না, যারা এখানে একটি জেলা, একটি জায়গার উন্নয়ন সম্ভব না। আমরা আসলে বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের প্রতিটি এলাকাকে নিয়ে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি। বাংলাদেশে সিলেট যেমন, চট্টগ্রাম যেমন, নোয়াখালী যেমন, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সব নিয়েই আমাদের বাংলাদেশ। কিন্তু সিলেটকে সবাই একটা মর্যাদা দিয়েছেন সিলেটের নানা ঐতিহ্যের কারণে। মানুষের ধর্মভীরু মানুষ, সেই কারণে সিলেটকে সম্মান দিয়েছে, সিলেটও উজাড় করে দিয়েছে সবাইকে। আর আমাদের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য।
আপনি আগামীতে আমরা আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আপনি আপনি এই এই সুযোগে যারা আমাদের এই সাথে আছেন, আপনার এই অনুষ্ঠানের সাথে আছেন, দেশে বিদেশে প্রবাসে সব জায়গায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটি কথা আমি বলে শেষ করতে চাই বাড়ি ভাই, যেটা হলো বিগত গতকালকে লন্ডনে ট্রাফালগার স্কয়ার থেকে যে পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত র্যালি ফর বাংলাদেশ, এখানে যারা সর্বস্তরের বাঙালিরা উপস্থিত হয়েছিলেন, প্রবাসীরা উপস্থিত হয়েছিলেন, আমাদের বিশেষ করে ইউকে বাংলাদেশ ডায়াসবারা, আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ যারা সেখানে উপস্থিত হয়েছিলেন, এবং বিভিন্ন জায়গা থেকে বিশ্বের সবার যে সাপোর্ট, মিডিয়া কর্মীদের সাপোর্ট, প্রবাসীদের সাপোর্ট, এবং আমরা বিভিন্ন কর্নার থেকে অনেক মানুষ এটাকে সমর্থন দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষ থেকে, এবং আমরা বিশ্বাস করি, আমাদের দাবি ছিল গতকালকে যে এই ডক্টর ইউনূসের পদত্যাগ এবং বিচার দুইটি যাতে বাস্তবায়ন হয়, এবং আমরা ইনশাআল্লাহ আন্দোলন বেগমান হবে এবং তাকে বিদায় নিতে হবে, তাদের বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, এবং উনি যাতে পালাতে না পারেন, এবং তার যে রেজিমের যারা সদস্য, যারা এই দেশকে ধ্বংস করেছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ধ্বংস করেছে, 32 নম্বর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, মানুষের বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়েছে, পুলিশ হত্যা করেছে, তাদেরকে দেশ থেকে পালাতে দেওয়া হবে না। তাদের বিচার আইনের শাসন প্রতিষ্ঠা করে তাদের বিচার বাংলার মাটিতে হবে বলে আমি বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সুযোগে আনোয়ার চৌধুরী, আমরা আর একটা কাজ করে নিই। এই সুযোগে বলুন তো কাজটা কি? আমাদের একজন প্রিয় মানুষ টিউলিপ সিদ্দিকীর জন্মদিন আজকে, তাকে আমরা শুভেচ্ছা জানাই সবাই মিলে।